কাহিনীর শুরুতে আমরা ইডন নামের একটি ছেলেকে দেখি যে তার অ্যাপার্টমেন্টে একা ছিল। তখনই সে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যা শুনে ইডন খুব বেশি ঘাবড়ে যায় এবং সরাসরি জানালার পাশে থাকা একটি গর্ত দিয়ে বাইরে দেখতে লাগে, কিন্তু বাইরে কেউ ছিল না। এরপর ইডন পেছনের দিকে ঘোরে। তার টিভির সিগন্যাল আসছিল না এবং স্ক্রিনে একটি ইমার্জেন্সি ওয়ার্নিং চলছিল। এটা দেখে ইডন ভাবছিল, হঠাৎ সিগন্যাল কিভাবে চলে গেল এবং এই ইমার্জেন্সি ওয়ার্নিং কেন দেওয়া হচ্ছে। সে এসব ভাবছিল, তখনই বাইরে থেকে মানুষের জোরে চিৎকার করার আওয়াজ আসতে শুরু করে। সে জানালার দিকে যায় এবং যখনই সে তার ব্যালকনিতে পৌঁছায়, তার হোশ উড়ে যায়। সে দেখে যে লোক এখানে সেখানে ছুটছে। বড় কিছু হতে দেখে ইডনের কিছু ভালো লাগছিল না যে আসলে কি চলছে। তখনই সে দেখে যে একটি হেলিকপ্টার তার পাশের বিল্ডিংয়ে ক্র্যাশ করেছে। এটা দেখে ইডনের পা কাঁপতে শুরু করে এবং তখনই তার নজর নিচে একটি বাচ্চার ওপর পড়ে যে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল এবং একা দাঁড়িয়েছিল। ইডন তাকে দেখে লোকেদের কাছে সেই বাচ্চাটির সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু পরের মুহূর্তেই সেই ছোট্ট বাচ্চাটি তার আশেপাশে থাকা লোকেদের ওপর হামলা করতে শুরু করে এবং লোকেদের কামড়াতে থাকে। এটা দেখে ইডন বুঝে যায় যে মানুষ জম্বি হয়ে যাচ্ছে। ভয়ের কারণে ইডন দ্রুত ব্যালকনি থেকে বেরিয়ে নিজের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে এবং তখনই সেখানে একজন লোক চলে আসে, যাকে দেখে ইডন খুব বেশি ভয় পেয়ে যায়, কারণ সে জানত না যে এই লোক জম্বি কিনা। সেই লোক ইডনকে বলে যে আমার সব বন্ধু জম্বি হয়ে গেছে এবং তারা আমার ওপর হামলা করে দিয়েছে, কিন্তু আমি তাদের থেকে নিজেকে বাঁচিয়ে তোমার ঘরে ঢুকে পড়েছি। এরপর ইডনের প্রতিবেশী বাথরুমের কথা জিজ্ঞেস করে। ইডন তাকে অনুমতি দেয়। প্রতিবেশী যখন বাথরুমের দিকে যাচ্ছিল, তখন ইডন তার ঘাড়ে কোনো কিছুর কামড়ের দাগ দেখতে পায়, যা দেখে ইডন বুঝে যায় যে তার প্রতিবেশীও জম্বি হতে চলেছে। তাই ইডন নিরাপত্তার জন্য একটি ছুরি হাতে নেয়। কিছুক্ষণ পর ইডনের প্রতিবেশী বাথরুম থেকে ফিরে আসে এবং সে ইডনের হাতে ছুরি দেখে বুঝে যায় যে ইডন তাকে জম্বি ভেবে মারতে চলেছে। তখন সে ইডনকে বলে যে দেখ, আমি জম্বি নই। কথা বলতেই তার চোখ বদলাতে শুরু করে এবং এটা দেখে ইডন বুঝে যায় যে এর ওপর ভাইরাসের প্রভাব শুরু হয়ে গেছে। তখন ইডন তার প্রতিবেশীকে বলে যে আমার ঘর থেকে বেরিয়ে যাও। ইডনের হাত থেকে বাঁচতে গিয়ে সেই প্রতিবেশী ঘরের বাইরে চলে যায়। যখন ইডন দরজার ফুটো দিয়ে দেখে, তখন সেখানে থাকা জম্বিরা ইডনের প্রতিবেশীর ওপর ঝাঁপিয়ে পড়ে। এটা দেখে ইডন খুব বেশি ঘাবড়ে যায় এবং সে দ্রুত দরজাটি ভালোভাবে লক করে দেয়। কিছুক্ষণ পর যখন কিছুটা শান্তি হয়, তখন সে নিউজ রিপোর্ট শোনে যা এই ভাইরাস সম্পর্কে বলছিল। রিপোর্টার জানায় যে এই ভাইরাস পুরো শহরে ছড়িয়ে পড়েছে। তাই যারাই এই ভাইরাসে আক্রান্ত হয়নি, তাদের উচিত হবে বাইরে একদম না বের হওয়া এবং নিজেদের সব জানালা ও দরজা বন্ধ করে নিজের ঘরে থাকা। এখানে ইডন নিজের মা বাবাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক ছিল না। সে নিজের মেসেজ বক্স চেক করে, তো তার বাবা মায়ের কিছু মেসেজ পায়। ইডনের বাবা মা মেসেজে লিখেছিলেন যে পুরো শহরে জম্বি ছড়িয়ে পড়েছে, যে কারণে আমাদের তোমার কাছে যেতে সময় লাগবে। তাই তুমি ঘরের বাইরে একদম বেরিও না এবং আমাদের অপেক্ষা করো। এভাবে সন্ধ্যা হয়ে যায়। ইডন নিজের ব্যালকনিতে বসে বাইরের দৃশ্য দেখতে থাকে। বাইরে পুরো শহর নিস্তব্ধ হয়ে গিয়েছিল এবং সব জায়গায় আগুন লেগেছিল। এটা দেখে ইডন পুরোপুরি ভেঙে পড়ে এবং ভাবতে থাকে যে এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত সে একা কিভাবে বেঁচে থাকবে। ইডন এই কঠিন পরিস্থিতিতে সার্ভাইভ করার জন্য নিজের পুরো অ্যাপার্টমেন্টে অনেক মোটিভেশনাল নোটস লাগিয়ে দেয়, যাতে এই নোটসগুলো দেখে সে সাহস পায় এবং আয়নার ওপর অ্যালাইভ লিখে দেয়। ইডন জানতে পারে যে এই জম্বি ভাইরাস কয়েক মাস পর্যন্ত চলতে পারে, তাই সে এই কঠিন পরিস্থিতিতে ঘরে নিজের জন্য একটি সেফগার্ড বানিয়ে নেয়, যাতে সে ভবিষ্যতে আসার জন্য প্রস্তুত থাকে। এভাবে দিন কাটতে থাকে এবং এক সপ্তাহ কেটে যায়। রাতে সে নিজের একটি ভিডিও রেকর্ড করে, যাতে সে জানায় যে এই বন্ধ অ্যাপার্টমেন্টে তার দিনগুলো কেমন কাটছে। সাথে সে তার বাবা মায়ের সাথেও কথা বলার চেষ্টা করে, কিন্তু মোবাইলের সিগন্যাল কাজ করছিল না। সময়ের সাথে সাথে এখন ইডন একাকিত্ব অনুভব করতে শুরু করে এবং একদিন যখন সে জানতে পারে যে তার কোনো ট্যাপে পানি আসছে না, তখন এটা দেখে সে খুব বেশি চিন্তিত হয়ে পড়ে। আর ওপর দিয়ে ইডনের কাছে খাবারও খুব কম বেঁচেছিল, তাই সে অল্প পানির ওপর ভরসা করে দিন কাটাতে থাকে। জম্বিদের দ্বারা ঘেরা শহরের মাঝখানে ইডন শহরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। একদিন ইডন যখন ল্যাপটপে দেখছিল, তখনই সে কারো আওয়াজ শুনতে পায়। সে জলদি নিজের সেফটির জন্য একটি বেসবল ব্যাট হাতে নেয় এবং তখনই আমরা দেখি যে কিচেনে থাকা ভেন্টিলেশন পাইপ দিয়ে একটি ইনফেক্টেড মেয়ে ইডনের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। এখানে ইডন ভয় পেয়ে যায় এবং যখন জম্বিটি ধীরে ধীরে ইডনের দিকে এগোচ্ছিল, তখন ইডন দ্রুত সেই মেয়েটির মাথায় আঘাত করে।
যাতে তার সেখানেই মৃত্যু হয়। এরপর ইডন দ্রুত একটি কার্ডবোর্ড দিয়ে সেই গর্তটি বন্ধ করে দেয়, যাতে এখান থেকে দ্বিতীয় কোনো জম্বি ভেতরে আসতে না পারে। এভাবে দিন কাটতে থাকে এবং ইডন যেমন তেমন করে বেঁচে থাকে। একদিন যখন সে নিজের আরও একটি রেকর্ডিং করছিল, সে তার ফোনের রিং শুনতে পায়। সে দ্রুত ফোন তোলে এবং দেখে যে তার মায়ের একটি ভয়েস মেসেজ এসেছে। মেসেজে তার মা জানায় যে লোকজন তাদের বাড়ির কাছাকাছি চলে এসেছে এবং কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে পৌঁছাতে চলেছে। ইডনের মা নিজের কথা শেষ করার আগেই তখনই তাকে কিছু ইনফেক্টেড লোক ঘিরে ফেলে। ইডন তার বাবা মায়ের চিৎকার শুনতে পায় এবং মেসেজ বন্ধ হয়ে যায়। এসব শুনে ইডন বুঝতে পারে যে তার বাবা মা মারা গেছেন। ইডন খুব বেশি কাঁদতে থাকে, কারণ এখন তার কাছে বেঁচে থাকার কোনো কারণ ছিল না। সে একটি বেসবল ব্যাট তুলে এখান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। ঘর থেকে বের হতেই সে অনেক ইনফেক্টেড লোক দেখতে পায়। তখনই তার নজর তার প্রতিবেশীর ওপর পড়ে যে এখনও পর্যন্ত বেঁচে ছিল, কিন্তু সে মারাত্মকভাবে জখম ছিল, যে কারণে সে ইডনের ওপর হামলা করতে পারছিল না। এরপর ইডন বিল্ডিং থেকে বের হওয়ার কোনো রাস্তা খোঁজার চেষ্টা করে, কিন্তু সে কোনো রাস্তা পায় না, কারণ সব জায়গায় জম্বি দাঁড়িয়েছিল। এটা দেখে ইডন বুঝতে পারে যে এতগুলো ইনফেক্টেড লোকের মাঝখান দিয়ে সে এখান থেকে বের হতে পারবে না, এবং যখনই সে নিজের অ্যাপার্টমেন্টের দিকে যায় তখনই ইনফেক্টেড লোকগুলো ইডনের ওপর হামলা করে দেয়। কিন্তু ইডন কোনোমতে তাদের থেকে নিজেকে বাঁচিয়ে নিজের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে এবং দরজার সামনে আলমারি রেখে দরজাটি ভালোভাবে বন্ধ করে দেয়, যাতে বাইরের কোনো ইনফেক্টেড দরজা ভাঙতে না পারে। বাধ্য হয়ে ইডনকে আবারও নিজের ঘরে থাকতে হয়। কয়েক সপ্তাহ ঘরে একা থাকার কারণে ইডন পুরোপুরি ভেঙে পড়ে। ইডনের জন্য এই পরিস্থিতিতে বাঁচা কঠিন হয়ে গিয়েছিল এবং তখনই পুরো বিল্ডিংয়ের কারেন্ট চলে যায়। এটা দেখে ইডন আরও গভীর শক পায় এবং সে ভাবতে থাকে যে আমি সামনের জীবন কিভাবে কাটাবো। না আছে খাবার দাবার, না সিগন্যাল, আর না বিদ্যুৎ। এসব ভেবে ইডন নিজেকে আরও বেশি একা অনুভব করে। এরপর ইডন নিজের জীবন নিয়ে বিরক্ত হয়ে ল্যাপটপ অন করে এবং তাতে ভিডিও রেকর্ড করতে শুরু করে। সে ক্যামেরায় দেখে বলে যে ভাইরাস ছড়িয়ে পড়ার ৪২ দিন হয়ে গেছে। সে জানায় যে আমি বেঁচে থাকার জন্য সবকিছু করেছি, কিন্তু আর সহ্য করতে পারছি না। আমি গত 2 দিন ধরে না খাবার খেয়েছি আর না পানি খেয়েছি। সে বলে যে এভাবে বেঁচে থাকার চেয়ে ভালো যে আমি নিজের জীবন দিয়ে দিই। এরপর সে পুরো ৪২ দিন এই কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকার পর সবকিছু শেষ করার সিদ্ধান্ত নেয়, এবং যখনই সে নিজেকে ফাঁসিতে ঝোলাতে যায় তখনই তার নজর সামনের একটি বিল্ডিংয়ে পড়ে, যেখানে সে একটি মেয়েকে দেখতে পায়। এতদিন পর একটি মেয়েকে দেখে ইডন থেমে যায় এবং ইডনের মনে বেঁচে থাকার এক নতুন আশা জাগে। তখনই সেই দড়ি ফ্যান থেকে খুলে যায় এবং সে নিচে পড়ে ছটফট করতে থাকে। কোনোমতে দড়িটি ছিঁড়ে যায় এবং সে জানালার কাছে গিয়ে আরও একবার ভালো করে দেখতে লাগে। একজন জীবিত মানুষকে দেখে তার নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না, কারণ সে গত ৪২ দিন পর কোনো মানুষকে দেখছিল। তখনই সেই মেয়েটিও ইডনকে দেখে নেয়, কিন্তু মেয়েটি দ্রুত জানালার পর্দা বন্ধ করে দেয়, কারণ সে ইডনকে জম্বি ভাবছিল। পরের দিন ইডন জানালার কাছে যায়, যেখানে সে সেই মেয়েটিকে আবারও দেখে। এরপর ইডন অনেক চেষ্টা করার পর মেয়েটি আবারও ইডনকে জম্বি ভেবে নিজের ঘর থেকে বন্দুক নিয়ে তার দিকে তাক করে। এটা দেখে ইডন তাকে জানায় যে সে জম্বি নয়, বরং মানুষ, এবং মেয়েটি এটা দেখে খুব খুশি হয়ে যায়। এরপর ইডন একটি কাগজের মাধ্যমে সেই মেয়েটিকে নিজের নাম জানায়। এটা দেখে সেই মেয়েটিও নিজের নাম জানিয়ে দেয়। ইডনকে জিজ্ঞেস করে যে তোমার কাছে কি কিছু খাওয়ার আছে। ইডন উত্তরে জানায় যে আমার কাছে খাওয়ার তো কিছু নেই, কিন্তু পান করার জন্য অনেক পানি আছে। এরপর দেখে যে আপনার দরজার কাছে জম্বি চলে এসেছে, যে কারণে সে ভয় পেয়ে যায় এবং ইডনকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু যাওয়ার আগে ইডন তাকে জিজ্ঞেস করে যে কাল কি আবারও আমরা কথা বলতে পারি, যাতে সায় দিয়ে সেখান থেকে চলে যায়। রাতে ইডনের খুব বেশি খিদে পায় এবং খাওয়ার কিছু না পেয়ে সে আইস কিউব খেয়ে দিন কাটায়। কিছুক্ষণ পর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। তখন ইডন বৃষ্টির পানি জমানোর জন্য বাইরে পাত্র রেখে দেয় এবং নিজেও পুরো ৪২ দিন পর বৃষ্টির পানিতে স্নান করে। ৪২ দিন পর ইডন খুব খুশি ছিল, তাই সে নিজের দাড়ি শেভ করে ফেলে। পরের দিন ইডন নিজেকে একদম পরিপাটি করে সেই মেয়েটির সামনে আসে। ইডন তাকে দেখে পছন্দ করতে শুরু করেছে। ইডন একটি বলের সাথে একটি ছোট চিরকুট বেঁধে ইয়ার দিকে ছুঁড়ে দেয়, যা ধরে নেয়, এবং এরপর ইডন সেই দড়িতে পানির বোতল বেঁধে ইয়ার দিকে ঠেলে দেয়। কিন্তু সেই বোতলটি রেলিংয়ের গ্রিলে জোরে লেগে আওয়াজ করে, যার আওয়াজ নিচে একটি জম্বি শুনে ফেলে এবং সেই জম্বিটি সরাসরি ইয়ার অ্যাপার্টমেন্টের দিকে এগোতে থাকে। তখন ইডন জম্বিটিকে দেখে নেয় এবং ইডন সেই জম্বিটির মনোযোগ ঘোরানোর জন্য একটি বোতল তুলে সেই জম্বিটির মাথায় মারে। জম্বিটি ইডনকেও দেখে ফেলে এবং সে খুব রেগে যায়, যার পর জম্বিটি ইয়াকে ছেড়ে ইডনকে মারার জন্য তার অ্যাপার্টমেন্টে উঠতে থাকে। তখন ইডন নিজের সেফটির জন্য ব্যাট তুলে নেয় এবং যখনই সেই জম্বিটি ইডনের অ্যাপার্টমেন্টে উঠতে যাবে তখনই ইডন তাকে বেসবল ব্যাট দিয়ে মেরে নিচে ফেলে দেয়।
কিছুক্ষণ পর রাত হয়ে যায় এবং রাতে ইডনের খিদের চোটে অবস্থা খারাপ হয়ে যায়। এখন ইডন আর বেশি খিদে সহ্য করতে পারছিল না, তাই এখন তাকে যে কোনো মূল্যে খাওয়ার জন্য কিছু খুঁজতে হবে। এরপর সে পাশের ঘরে খাবার দাবার খোঁজার সিদ্ধান্ত নেয় এবং বাইরে বেরোতেই তার প্রতিবেশীর মৃতদেহ দেখতে পায়। এরপর ইডন তার প্রতিবেশীর পকেট চেক করে, তো সে প্রতিবেশীর পকেটে তার ঘরের চাবির গোছা পেয়ে যায় এবং তখনই তার কিছু জম্বির আসার আওয়াজ শুনতে পায়। এখন ইডন খুব খারাপভাবে ফেঁসে গিয়েছিল, সে সেই জম্বিদের মাঝখান দিয়ে যেতেও পারছিল না। কিন্তু সেখানে ইডন বুদ্ধির সাথে কাজ করে, নিজের প্রতিবেশীর লাশের সাথে শুয়ে পড়ে এবং একটি মৃতদেহের নাটক করে। ইডনের এই চালাকি কাজে দেয় এবং সব জম্বি তার পাশ দিয়ে চলে যায়। এরপর ইডন ধীরে ধীরে নিজের প্রতিবেশীর ঘরের ভেতর ঢুকে পড়ে। ঘরে ঢুকতেই সে দেখে যে সামনের বেডে একটি মেয়ে শুয়ে আছে, কিন্তু ইডন তার কাছে যেতে ভয় পাচ্ছিল। তাই ইডন প্রথমে তার ওপর একটি হেলমেট ফেলে এটা দেখার জন্য যে এই মেয়েটি জীবিত নাকি মারা গেছে, কিন্তু সেই মেয়েটি হেলমেট লাগার পরও নড়ে না, যা দেখে ইডন বুঝতে পারে যে এই মেয়েটি মারা গেছে। এরপর ইডন সরাসরি কিচেনের দিকে যায়, যেখানে সে কিছু স্ন্যাক্স পেয়ে যায় এবং দ্রুত সেগুলো খেতে শুরু করে। সেখানে ইডন আরও অনেক সরঞ্জাম পেয়ে যায়, যা ইডন একটি বস্তায় ভরে নেয় এবং যখনই সে ঘর থেকে বের হতে যাবে তখনই একটি জম্বি তার ওপর হামলা করে দেয়। এখন জম্বিটি ইডনকে কামড়ানোর আগেই ইডন একটি টেবিল ল্যাম্প দিয়ে জম্বির মাথায় আঘাত করে, কিন্তু এই আঘাতে জম্বির খুব একটা ক্ষতি হয় না এবং সে আবারও ইডনের ওপর হামলা করতে থাকে। ইডন নিজের সব শক্তি ব্যবহার করে সেই জম্বিটিকে চিরতরে শেষ করে দেয়। এরপর যখন সে বাইরে বের হয় সে দেখে যে অনেক জম্বি দাঁড়িয়ে আছে। সে কোনো মতে সেই জম্বিদের থেকে নিজেকে বাঁচিয়ে নিজের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। ভেতরে গিয়েই সে জুতো নিজের কাপড় খুলে ফেলে এবং নিজের শরীর চেক করতে থাকে যে জম্বি তাকে কামড়েছে কিনা, কিন্তু তার শরীর পুরোপুরি নিরাপদ ছিল। এটা দেখে ইডন খুব খুশি হয়ে যায়। এরপর সে প্রতিবেশীর ঘর থেকে আনা ব্যাগ চেক করে, যেখানে সে ওয়াকিটকি পায়, যা দেখে ইডন সিদ্ধান্ত নেয় যে এর মধ্যে একটি ওয়াকিটকি ইয়াকে দেবে, যাতে তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। এরপর ইডন নিজের ঘর থেকে একটি দড়ি বানিয়ে ব্যালকনি দিয়ে নামে। যেমনই সে নিচে পৌঁছায় সে সামনের দিকে এগোবার চেষ্টা করে। ইডনের আশেপাশে অনেক জম্বি ছিল। সে একটি ওয়াকিটকি ইয়ার অ্যাপার্টমেন্টে ছুড়ে দেয়, যার শব্দ ইনফেক্টেডরা শুনে নেয় এবং সেই ইনফেক্টেডরা ইডনের পেছনে লেগে যায়। ইডন দ্রুত একটি ব্যালকনিতে উঠে লুকিয়ে পড়ে। রাতের অন্ধকার হওয়ার কারণে জম্বিরা ইডনকে দেখতে পায় না এবং সেখান থেকে চলে যেতে থাকে। এরপর ইডন আবারও নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যায়। পরের দিন ইয়া সেই ওয়াকিটকিতে ইডনের সাথে কথা বলতে শুরু করে। ইডন ওয়াকিটকিতে ইয়ার আওয়াজ শুনে খুব খুশি হয়ে যায়। এরপর সে ইয়াকে বলে যে আমি গত 3 দিন ধরে কিছু খাইনি এবং খিদের চোটে আমার খুব খারাপ অবস্থা হচ্ছে। ইয়াও তাকে বলে যে আমিও গত 2 দিন ধরে অভুক্ত। এরপর তারা দুজন অনেক কথা বলে এবং কথা বলতে বলতে রাত হয়ে যায়, যার পর ইয়া বলে যে রাত হয়েছে এবং আমি ঘুমাতে যাচ্ছি। এটা বলে সে ইডনকে গুড নাইট বলে। এখানে ইডন খিদের জ্বালা সহ্য করতে পারছিল না, তাই সে খাবার খোঁজার জন্য এই বিল্ডিংটি এক্সপ্লোর করার সিদ্ধান্ত নেয়। সে তার বাথরুমের ভেন্টিলেশনের রাস্তা খোলে এবং ভেন্টিলেশনের পথ দিয়ে পাশের ঘরে যেতে শুরু করে। এগোতে গিয়ে সে একটি ইনফেক্টেড মৃতদেহ পায়, যে সম্ভবত অক্সিজেনের অভাবে মারা গিয়েছিল। তাতে ইডন পুরোপুরি ভয় পেয়ে যায়, কিন্তু তারপরও সে কিছুটা সাহস জুগিয়ে এগোতে থাকে এবং নিজের প্রতিবেশীর বাথরুমে পৌঁছায়। কিন্তু যেমনই সে মেঝেতে নামে সে রক্তের একটি লম্বা দাগ দেখতে পায়। সেই দাগ অনুসরণ করে যখন সে সামনের পর্দা সরায় সেখানে কেউ ছিল না। এখন ইডন ধীরে ধীরে পুরো ঘর তদন্ত করতে শুরু করে এবং সে যখন কিচেনে পৌঁছায় সেখানে সে খাওয়ার অনেক জিনিস পেয়ে যায়। এরপর ইডন ইয়ার সাথে যোগাযোগ করে তাকে জানায় যে আমি অনেক খাবার পেয়েছি। এটা শুনে ইয়া খুব খুশি হয় এবং সে ইডনকে বলে যে তুমি আমাকে না জানিয়ে কেন এই ঘরে গেলে, এতে তোমার জীবনের ঝুঁকি হতে পারত। ইডন তাকে বলে যে তুমি আমার চিন্তা করো না, এখানে কেউ নেই। এরপর ইয়া ইডনকে বলে যে আমিও তোমার কাছে আসতে চাই, কিন্তু ইডন তাকে বুঝায় যে এখন তুমি আমার কাছে এসো না, এতে তুমি বিপদে পড়তে পারো। আমি যখন এই ঘর থেকে বের হব তখন আমি তোমাকে সাথে নিয়ে নেব। তখন ইয়া রাজি হয় এবং ইডনকে সাবধানে থাকতে বলে। ইডন খাবার পেয়ে গিয়েছিল, তাই সে আবারও নিজের অ্যাপার্টমেন্টে যাওয়ার কথা ভাবে, কিন্তু তখনই তার নজর সামনের দেওয়ালে থাকা একটি বড় গর্তের ওপর পড়ে। আর সে যখন সেই সুড়ঙ্গের কাছে যায় তখন তাকে সেখানে কারো উপস্থিতির আভাস হয়। যেমনই সে পেছনে ঘোরে তার পেছনে একজন লোক দাঁড়িয়ে থাকে, যার হাতে একটি ধারালো বর্শা ছিল। তারা দুজন একে অপরকে দেখার পর বুঝতে পারে যে তারা কেউ জম্বি নয়। বৃদ্ধ লোকটি তার অস্ত্র নিচে নামিয়ে নেয় এবং ইডনকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো, যাতে ইডন উত্তর দেয় যে আমি এখানে খাবার খুঁজতে এসেছি। যখন সে ইডনকে জিজ্ঞেস করে যে তুমি ওয়াকিটকিতে কার সাথে কথা বলছিলে, এখানে ইডন মিথ্যা বলে যে আমি একাই নিজেকে মোটিভেট করার জন্য কথা বলছিলাম।
ইডন সেই বৃদ্ধ লোকটির সাথে ভালোভাবে পেশ আসে এবং বৃদ্ধটি বলে যে তুমি যত খুশি খাবার নিয়ে যেতে পারো। এখানে বৃদ্ধ লোকটি ইডনকে খেতে কিছু দেয়। অনেক দিন ধরে ক্ষুধার্ত হওয়ার কারণে ইডন কিছু না ভেবেই তা খেতে শুরু করে। কিছুক্ষণ পর সেই বৃদ্ধ লোকটি ইডনকে বলে যে আমার জন্য একটি বোতল তুলে দাও। কিন্তু যেমনই ইডন বোতল তোলার জন্য ঘোরে তখনই পেছন থেকে সেই বৃদ্ধটি বেসবল ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করে, যাতে ইডন অজ্ঞান হয়ে যায়। আর কয়েক মিনিট পর যখন ইডনের জ্ঞান ফেরে সে নিজেকে একজন ইনফেক্টেড মহিলার সামনে পায় যে একটি শিকল দিয়ে বাঁধা ছিল। ভয়ের চোটে ইডন এখন এখান থেকে বের হতে চাচ্ছিল, কিন্তু তখনই সে দেখে যে তার হাত পাও বাঁধা। কিছুক্ষণ পর সেই বৃদ্ধ লোকটি ইডনের সামনে আসে এবং সেই বৃদ্ধটি ইডনকে জানায় যে এই মহিলাটি আমার স্ত্রী যে এখন ইনফেক্টেড হয়ে গেছে। বৃদ্ধ লোকটি বলে যে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, যাকে আমি কোনো মূল্যেই হারাতে চাই না। আর আমার স্ত্রী 1 সপ্তাহ ধরে ক্ষুধার্ত, কিন্তু আজ তার ক্ষুধা মিটতে চলেছে কারণ আজ আমি তোমাকে তার খাবার বানাব। এরপর সেই বৃদ্ধটি ইডনকে কিছু ড্রাগস দেয় এবং বলে যে তুমি এটা খেয়ে নাও, মরার সময় তোমার কোনো কষ্ট হবে না। কিন্তু ইডন তা করতে সরাসরি মানা করে দেয় এবং সেই বৃদ্ধ লোকটিকে বলে যে তোমার স্ত্রী এভাবে বেঁচে থাকতে পারবে না এবং সে নিজেও মরার জন্য চিৎকার করছে, তাই তোমার উচিত নিজের স্ত্রীকে মেরে এই নরক যন্ত্রণার জীবন থেকে মুক্তি দেওয়া। কিন্তু সেই বৃদ্ধ লোকটির মেন্টাল কন্ডিশন ঠিক ছিল না, তাই সে ইডনকে বলে যে আমাকে বেশি কথা শেখানোর চেষ্টা করো না। ইডন বুঝতে পারে যে তার কথা শুনে কোনো লাভ হবে না। এখানে ইডন কোনোমতে দড়ি খুলে ফেলার চেষ্টা করে, যার পর সেই বৃদ্ধটি ইডনকে অজ্ঞান করার জন্য নিজের হাত বাড়াতে যায়। এখানে ইডন বুঝতে পারে যে যদি আমি এখন কিছু না করি তবে জলদি আমি মারা যাব, তাই সে কোনোমতে নিজেকে ছাড়িয়ে নেয় এবং দরজার পেছনে লুকিয়ে পড়ে। এখন যেমনই সেই বৃদ্ধটি ইডনকে মারার জন্য এগোয় তখন ইডন খুব চালাকির সাথে সেই বৃদ্ধটিকে ধরে তার জম্বি স্ত্রীর কাছে ধাক্কা দিয়ে দেয়। এরপর সেই বৃদ্ধের স্ত্রীও তার উপর হামলা করে দেয় এবং তাকে কামড়াতে শুরু করে। এখানে ইডন তাদের দুজনকে ভেতরে রেখে ঘরের দরজা বন্ধ করে দেয় এবং নিজের জিনিসপত্র নিয়ে নিজের অ্যাপার্টমেন্টের দিকে রওনা হয়। তখনই ইয়া ওয়াকিটকোর মাধ্যমে জানায় যে আমার অ্যাপার্টমেন্টে ইনফেক্টেড লোক ঢুকে পড়েছে। এটা শুনে ইডন দ্রুত ইয়াকে বাঁচানোর জন্য তার অ্যাপার্টমেন্টের দিকে যেতে শুরু করে। ইডন যখন তার অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে পৌঁছায় তখন সে সামনে ইয়াকে দেখতে পায়। সে দেখে যে ইয়া ব্যালকনিতে ফেঁসে গেছে এবং তার বের হওয়ার কোনো রাস্তা নেই। এখন এখানে ইডন ইয়াকে বাঁচানোর জন্য দড়ি দিয়ে নিচে নামার চেষ্টায় পড়ে যায় এবং তখনই তার ওপর জম্বিরা হামলা করার জন্য আসতে থাকে। ইডন নিজেকে বাঁচানোর জন্য শটগান দিয়ে তাদের ওপর গুলি চালায়, কিন্তু গুলির শব্দ বিল্ডিংয়ে থাকা অনেক ইনফেক্টেড লোক শুনে ফেলে এবং তারা ইডনকে মারার জন্য ওপর থেকে বিল্ডিং থেকে ঝাঁপ দিতে থাকে। এখন ইডন নিজেকে বাঁচানোর জন্য সরাসরি ইয়ার অ্যাপার্টমেন্টের দিকে দৌড়ায়। এখানে ইয়াও ওপর থেকে তার জন্য চাদর দিয়ে বানানো একটি দড়ি নিচে ফেলে। ইডন সেই দড়ির সাহায্যে ওপরে ওঠার চেষ্টা করে, কিন্তু তখনই একজন ইনফেক্টেড ইডনের পেছনে উঠতে থাকে। এখানে ইডন বুদ্ধির সাথে কাজ করে একটি অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে ঢোকে এবং দ্রুত একটি ছুরির সাহায্যে দড়ি কেটে দেয় যাতে সেই ইনফেক্টেডটি উচ্চতা থেকে নিচে পড়ে মারা যায়। এখন এখানে ইয়াও নিচে ইডনের কাছে নেমে আসে এবং এখন তারা দুজন এক হয়ে গেছে। ইডন ইয়াকে বলে যে এখানে থাকা ঠিক নয়, যদি আমরা এখানে থাকি তবে জলদি ইনফেক্টেডরা আমাদের ধরে ফেলবে। এরপর তারা দুজন এখান থেকে বের হওয়ার জন্য এগোয় এবং জম্বিদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। যখন তারা দুজন অ্যাপার্টমেন্টের দরজা পর্যন্ত পৌঁছায় তখন তারা দুজনে বুদ্ধির সাথে কাজ করে দরজা খুলে দরজার পেছনে লুকিয়ে পড়ে। দরজা খুলতেই কিছু ইনফেক্টেড লোক তাদের না দেখে রাগে অ্যাপার্টমেন্টের ভেতরে চলে যায় এবং তারা দুজন সুযোগের ফায়দা তুলে সেখান থেকে বেরিয়ে যায়। এখানে ইডন এই অ্যাপার্টমেন্টের দরজার লকটিও ভেঙে দেয়, যাতে যে জম্বিরা তাদের মারার জন্য ভেতরে ঢুকেছিল তারা যেন পুনরায় তাদের মারার জন্য বাইরে না আসতে পারে। এখন এই লোকগুলো এখান থেকে তো বেঁচে বেরিয়ে যায়, কিন্তু রাস্তায় আরও একটি জম্বি ইডনের ওপর অ্যাটাক করে দেয়। এখানে তাদের দুজনের মধ্যে অনেকক্ষণ লড়াই হয় এবং শেষ পর্যন্ত তারা দুজন সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। এখানে ইয়া সাহস জুগিয়ে সেই ইনফেক্টেডটিকে মেরে ফেলে। এখন তারা আবারও নিজের অ্যাপার্টমেন্টের দিকে এগোতে থাকে এবং রাস্তায় অনেক ইনফেক্টেডকে মেরে ফেলে সামনে এগোয়। এখন ইডন নিজের অ্যাপার্টমেন্টের খুব কাছে চলে এসেছিল এবং যেমনই তারা দুজন নিজের অ্যাপার্টমেন্টে ঢুকতে যাবে ঠিক তখনই পেছন থেকে একজন খুব শক্তিশালী ইনফেক্টেড চলে আসে। এখানে ইডন নিজের প্রাণের পরোয়া না করে ইয়াকে অ্যাপার্টমেন্টের ভেতর ঢুকিয়ে দেয় এবং নিজে সেই শক্তিশালী ইনফেক্টেডটির সাথে লড়াই করতে থাকে। কিছুক্ষণ পর ইডন ঘাবড়ে গিয়ে অ্যাপার্টমেন্টের ভেতর আসে এবং দরজা লক করে দরজার সামনে আলমারি রেখে দেয় যাতে ইনফেক্টেড দরজা ভাঙতে না পারে। এখন এখানে ইডন ইয়াকে নিজের থেকে দূরে থাকতে বলে এবং তাকে বেসবল ব্যাট ধরিয়ে দিয়ে বলে যে আমাকে মেরে ফেলো, কারণ আমি ইনফেক্টেড হয়ে গেছি। জলদি আমি নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলব এবং আমি চাই না যে ইনফেক্টেড হওয়ার পর আমি তোমাকে কোনো ক্ষতি করি, তাই তোমাকে আমাকে মারতে হবে। কিন্তু ইয়া এমনটা করতে মানা করে দেয় কারণ ইডন তাকে বাঁচানোর জন্য নিজের জীবন বিপন্ন করেছিল।
এখন যখন ইয়া ইডনকে মারতে মানা করে দেয়, তখন ইডন বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এখানে ইডন ইয়াকে বলে যে তুমি ভেন্টিলেশনের রাস্তা দিয়ে আমার প্রতিবেশীর ঘরে চলে যেও, যেখানে তুমি অনেক খাবার পাবে। এখন এখান থেকে ঝাঁপ দেওয়ার আগে ইডন যখন তার শার্ট খোলে এবং নিজের শরীর চেক করতে শুরু করে, তখন সে তার শরীরে কোনো ধরনের কামড়ের দাগ দেখতে পায় না, অর্থাৎ তাকে জম্বি কামড়ায়নি। এটা দেখে তার খুশির সীমা থাকে না। এরপর তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে এবং তারা দুজন এখন একসাথে মিলে ততক্ষণ এই বিল্ডিংয়ে সার্ভাইভ করার সিদ্ধান্ত নেয়, যতক্ষণ না এই জম্বি ভাইরাস শেষ হয়ে যায়। মুভির শেষে আমাদের টিভিতে দেখানো হয় যে সরকার এই ভাইরাসের ভ্যাকসিন খুঁজে পেয়েছে এবং এখন দ্রুতই পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়ে যাবে। এরই সাথে এই কাহিনী শেষ হয়ে যায়।